পৃথিবী তোমার আমার। ওই যে রিয়াজ দেখছেন এবং তখন শাবনূর শাওয়ার নিচ্ছেন। পাবলিসিটির কারণে কিন্তু স্টানবাজি নেওয়া। গরিবের রানী সেটিও আপনার সমসাময়িক মনোহর খোকন নির্মাণ করেন, আর আপনি নির্মাণ করেন হচ্ছে স্বপ্নের পৃথিবী। তো এই দুটো যখন একসাথে মুক্তি পেল তখন কি সালমান মৌসুমী আপনি সিনেমা হলে গিয়েছিলেন কিনা? মজার বিষয় হলো মৌসুমী, ওমর সানি, সালমান, শাবনূর, আমি, ওই ডিরেক্টর মনোহর খোকন একসঙ্গেও ছবি দেখছি। 5 তারিখ আপনার সাথে সালমান শাহর যোগাযোগ হয় এবং সেটা একটু বলেন আমাদেরকে। আমাকে শিডিউল রেডি আছে কি বস, সকালবেলা 100% খোদার কসম আপনাকে দিয়ে দেব। তো আমি উঠি, স্বামীরা শুধু বলল, বদল ভাই এবার আর আপনার আর্টিস্টকে, আপনি পপিকে নেন। ফিল্মোগ্রাফি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত সালাউদ্দিন। আমরা সাধারণত সিনেমার নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই অনুষ্ঠানে আড্ডা দিই। আজ আমার সাথে যিনি আছেন তিনি 90 দশকের একজন বিখ্যাত পরিচালক এবং তাকে অনেকে এখনও স্মরণ করেন এবং মিস করেন তাকে। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। তার নাম বাদল খন্দকার। বাদল খন্দকার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও স্বাগত এবং আপনার দর্শকরাও স্বাগতম। আমি শুরুতে দর্শকদের যেটা বলছি সেটা কিন্তু আমি মিন করি যে আপনাকে কিন্তু আমরা মিস করি। এবং শুধু আপনি না, 90 দশকে আমাদের সিনেমার যে নিয়মিত নির্মাতারা ছিলেন এবং যাদের নাম আসলে বড় পর্দায় দেখতে ভালো লাগতো, আমার তো মনে হয় যে আমিও জীবনে একবার দুবার কিন্তু ফ্রন্ট স্টলে দেখেছি এবং ফ্রন্ট স্টলে যখন দেখতাম যে আপনার সতীর্থদের কথাই বলছি, যে সমসাময়িকদের কথা বলছি, কাজী হায়াত, মন্তাজুর রহমান আকবর, মতিন রহমান, সোহানুর রহমান সোহান, বাদল খন্দকার, তো এই নামগুলো আসলে আমরা খুব মিস করি। আপনি সিনেমা মিস করেন কিনা বা আমাদের মিস করেন কিনা, দর্শকদের মিস করেন কিনা? আপনারা যেমন মিস করেন, আমরা কি এখন চলচ্চিত্র নির্মাণ করতে পারতেছি না, দর্শকরা কিছু দিতে পারতেছি না, এটা কি আমরা মিস করতেছি না? এটাও তো আমাদের দুঃখ। আমরাও হতভাগা আর কি। কারণ পরিস্থিতির কারণে আমাদের তো প্রফেশনটাই শুরু হয়েছে, এটাই সারা জীবন যেন পেশা থাকে, সেটা তো আমরা বাধ্য হয়ে চলে আসলাম, করতে পারলাম না, অথবা আমরা কম্প্রোমাইজ করলাম, অথবা পালিয়ে গেলাম, যে কোনো কারণে আলটিমেটলি তো মিস। আলটিমেটলি মিস করছেন। অনুষ্ঠানের নাম যেহেতু ফিল্মোগ্রাফি, কাজে আপনার সিনেমাগুলোর কথা আসবে, কিন্তু আমি যদি যেভাবে আসলে ইন্টারভিউটা করবো ভেবেছি সেটি হচ্ছে যে আপনার নামটা যদি আমি বলি বাদল খন্দকার, বাদল খন্দকারের আমার কাছে সবসময় মনে হয়েছে কি জানেন, অর্ধেক সিনেমা আর অর্ধেক, আপনি এটা নেগেটিভলি নেন না, অর্ধেক হচ্ছে স্টান্ট। রাইট। হ্যাঁ, এইটা কি আপনি জেনে বুঝেই করেছেন বা কেন করেছেন? আপনি স্টাইলটা কেন? আমি যদি একটু বলি যে পৃথিবী তোমার আমার, আমার মনে আছে যে আমি বলাকাতে দেখেছিলাম, অনেক তখন তো হাউসফুল দর্শক, ওই যে রিয়াজ দেখছেন এবং তখন শাবনূর শাওয়ার নিচ্ছেন, তো এই ধরনের একটা দৃশ্য, আবার সিনেমাটা খুব ভালো হয়েছে। তো আপনি এই জনরাটা বেছে নেওয়ার কারণ কি? অর্ধেক সিনেমা এবং অর্ধেক স্টান্ট, এটির কারণটা কি? প্রথমে দুঃখের কথা বলি, বাবা মা যে আমার নামটা রেখেছে সেটাও আমি অর্ধেক ফেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। যেমন আপনার পুরো নাম কি? খন্দকার আবু তালেব বাদল। আচ্ছা তো আমি শুধু বাদল খন্দকার, যাতে মানুষ নামটা বলতে পারে। আচ্ছা। প্রথমে এটা ডাইরেক্ট বলার আগে অলওয়েজ আমি একটা প্রোডাক্ট কন্টেন্ট যখন তৈরি করি, এটা মার্কেটে যাওয়ার জন্য অলওয়েজ চেষ্টা করি এটা প্রচারের দরকার। আপনাদের সময় অ্যানালগ প্রিন্টিং প্রচার ছিল, যার জন্য প্রথমেই কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা তৈরিত, এবং আপনাদের টাইমে, আপনাদের আগেও আমি যখন ছবি নির্মাণ করি, দুই একজন পরিচালকের সঙ্গে সাংবাদিকদের খাতির, তার মধ্যে আমি একজন পড়ি, এবং আমি নিয়মিত এটা মেনটেন করি, একসঙ্গে বসা খাওয়া দাওয়া, এটা তো ছিল। প্লাস আমার পাবলিসিটির কারণে কিন্তু স্টানবাজি নেওয়া। কিন্তু যে ছবিটির নাম বললেন সেই ছবিটি আমি যে কারণে বেশি স্টানবাজি করছি, অর্ধেক এটা অর্ধেক ওটা, ছবির গল্প পরিধি পরিপূর্ণই ছিল। এটার স্টান নেওয়ার একটা কারণ ছিল, যেমন বাথরুমের কথা বললেন, সালমান শাহ যখন মারা গেল, শাবনূরও মনে করে, আমিও মনে করি, আমি তার ডাইরেক্টর, সেও আমার আর্টিস্ট, যেহেতু রোমান্টিক ছবি বানাচ্ছি, আর্টিস্ট সালমান এবং শাবনূর লাস্ট একটা রোমান্টিক জুটি। মৌসুমী ওমর সানি জুটি ভেঙে গেছে, বাচ্চা কাচ্চা বিভিন্ন কারণে, রোমান্টিক নাই, শাবনাজ নাইম চলে গেছে, আবার নতুন ছেলে মেয়ে কখন আসবে। তো
আর্টিস্টটা তো টিকে রাখতে হবে। তো তখন অশ্লীল ছবির জোয়ার শুরু হয়ে গেছে। এখন আমি রোমান্টিক ছবি, আপনি ছবি দেখেছেন জানেন, রোমান্টিক ছবি বানিয়েছি পৃথিবী তোমার আমার। এটার জন্য প্রথমে তার আগে করছি কি, শাবনূরকে এস্টাবলিশ করার জন্য একসঙ্গে তার নায়ক দরকার, সালমান নাই। দুই হলো রিস্ক নেব না সালমান শাবনূর যাতে থাকে। আমি আরেকটি গল্প ওখানে পাঁচ করলাম, রাজ্জাক ফারুকরে নিলাম। এবং অনেকদিন পর অনেকদিন পর একসাথে। তারা ফিল্মে চলে আসলো। আমরা আগে মোস্তফা, আনোয়ার হোসেন, পূর্বীয় তো এদিক নিয়ে কাজ করতাম, ইন্ডিভিশনে ভুগতেছিল যে আমরা কী করব। সেই সময় আমার অফারটা চলে গেল। ফারুক ভাই এবং রাজ্জাক ভাই জীবনে একটা ছবি করছিল অনেক আগে, আর এদের একটা ক্লাসের কারণে করে নেই। এদেরকে কনভিন্স করে মোস্তফা ভাই বা ক্যারেক্টার আর্টিস্ট করার জন্য, আলাদা গল্পের জন্য, তাহলে শুরুটা করলাম কি, শাবনূরকে বেঁচে থাকার জন্য আরেকটা গল্প ওখানে ইনভলভ করলাম। প্লাস শাবনূর রিয়াজের কতগুলো পিলার নিয়েছি, শুধু বাথরুম না। আমি আসি, তারপরে আমি এদের উপর একটা রোমান্টিক গল্প নিয়েছি। 3 নম্বর পয়েন্ট ছিল শাবনূরের সঙ্গে কে এস্টাবলিশ হবে। এবং আমি শাবনূরকে নিয়ে পরপর আরও 4টে ছবি বানালাম, কখনো এক হিরো রিপিট করিনি। আমি যেমন পৃথিবী তোমার আমার মধ্যে রিয়াজ নিলাম, তেমনি আবার মধুর মিলনে ওমর সানিকে নিলাম, কখনো আমিন খান, এইভাবে করলাম। এখন অশ্লীল ছবির জোয়ার চলতেছে, সব সোশ্যাল ছবি, তাতে সালমান নাই, রোমান্টিক ছবি। এই আমি গল্পের মধ্যে একটা বাথরুম ছিল, বাথরুম, দুটো জয়েন্ট ফ্যামিলি থাকে, পাশাপাশি বাথরুম, ওইখানে দ্বিতীয় রোমান্স, তারা বাইরে যায়, কথা বলতে পারে না, তখন ওই বাথরুমটা ছিদ্র করা হয়েছে। সে ছিদ্র দিয়ে এই পার থেকে ওই পারে কথা বলে। এখানে আমি কল্পনায় একটু চলে গেছি, চলে গিয়ে আমি একটা গানে চলে গেছি, এবং গানের লিরিক্সটাও একটু ওই ধরনের গরম। আমার মাথায় ঠিক আছে যে আমি একটু এসব বাণিজ্যিক কমার্শিয়াল করব, কিন্তু সেন্সারবিহীন না। তো আমি 100টা শাওয়ার বসে ওখানে গান টান করলাম, বাইরে গাড়ি রেকর্ডিং করলাম, করে শাবনূরকে বললাম যে এইখানে কতগুলো ব্যাপার আছে, একটা ফিগারের উপর নির্ভর করে কিন্তু অশ্লীল ব্যাপারগুলো। রাইট, কেউ ক্যারি করতে পারে, কেউ পারে না। শাবনূরের সিলিম ফিগার। আমি যখন উপরে ওকে ফুল ভর্তি ড্রেস পরাইছি, নিচে কিন্তু হাফ প্যান্ট পরাইছি, আবার যখন নিচে একটু ওইভাবে ঢাকছি, এইভাবে করছি, করে ট্রেকিংসের উপর চলে গেছি। গিয়ে এইটা আবার প্রোডাক্টটা মার্কেটে কেমনে খাওয়াবো, ইচ্ছা করে আমি ফ্লোরে শুটিং করে সাংবাদিক খবর দিয়ে আর ঢুকতে দেয় না। এটা পরের দিন পত্রিকায় ভাইরাল হয়ে গেল, দর্শকের মাথা কিন্তু সেই সময় ভাইরাল, দর্শকের মাথা কিন্তু রয়ে গেছে। শাবনূর এই প্রথম অশ্লীল করতে যাচ্ছে, যা লিখতেছে সাংবাদিক আমি কিন্তু না করি না, লেখক অশ্লীল। সেই জন্য কিন্তু সেন্সার বোর্ডে এই গানটি 4বার থেকে 5বার দেখছে, দেখে বলতেছে অশ্লীল তো না, একসঙ্গে দেখলে কেমন কেমন যেন লাগে। এইটা ছিল ইসলামবাজি। রাইট, আমরা একটু যদি মানে শুরু থেকে আসি, যে আপনার হাত ধরে কিন্তু আপনারও প্রথম সিনেমা এবং শাবনূরেরও প্রথম হিট সিনেমা দুনিয়ার বাদশা। সো বলতে গেলে আপনি হচ্ছে শাবনূরকে এক নবজীবন দান করলেন। এই ব্যাপারটা কেমন ছিল, যে আপনাদের ইহতেশামের সিনেমায় শাবনূরের শুরুটা হয়েছিল, আপনি কেন তাকে পিক করেছিলেন? আমি প্রথমে বলি, আমার কিন্তু নতুন পরিচালনা হতে পারে, কিন্তু আমি তো অনেক আগে থেকে প্রথমে আমি সহকারী পরিচালক, আমি অনেক এত নাম বলে লাভ নেই, চাষী নজরুল ইসলাম, মমতাজ আলী, ভারতের শক্তি সামন্ত, তারপরে শামীম আরা পাকিস্তানের সঙ্গে কাজ করছি, ভালো ভালো কাজগুলো করছি, সেই অভিজ্ঞতা তো রয়ে গেছে। আর একটা হলো গিয়া যে ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি পরিচালক হয়, সে ডমিনেট করবে। সে যদি ডমিনেট করে সেটা ভালোর জন্য, দর্শকের জন্য, এটা মাথায় রাখতে হবে। আমার তখন কিন্তু আমি সংগঠন করতাম ফিল্মের বিভিন্ন, শাবানা, ববিতা, সিনিয়র আর্টিস্ট আলমগীর ভাই বা এদেরকে নেওয়া আমার অসুবিধা ছিল না। আমি শাবনূরকে যখন নিলাম, ওই ছবিটার সঙ্গে এতেশাম সাহেব যখন নিল, আমি ইনভলভ ছিলাম ওইভাবে না, কিন্তু আমরা আর্টিস্ট খুঁজতেছিলাম, শাবনূর তৈরি হওয়ার পেছনে আমিও তার সঙ্গে হেল্প করছি। তো রাইফেলটা তার ঘাড়ে রাখছিলাম যে প্রথম রিহার্সালটা তার ওখানে হোক, কিন্তু ছবির মাঝামাঝি থাকা অবস্থায় আমি একে নিয়ে কাজ করব নতুন, এবং ইন্ডাস্ট্রিতে যেন আলোচনা হয় অমুকের কারণে ছবি চলছে, অমুকের আর্টিস্টের কারণে, এটা আমি করতে দেব না। সেখানে একটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট দিলাম, হুমায়ুন ফরিদি, ভণ্ডপীর ফতোয়াবাজ। হুমায়ুন ফরিদ একটা ক্রেজ ছিল, বিষয়টাই ছিল ভাইরাল, ভণ্ডপীর ছিল। এবং আমার ক্রেডিট হলো গিয়া যে আমি আর্টিস্টের কারণে চলছে তা না, আর্টিস্টের কারণে অবশ্যই চলছে, আমি তাকে ওইভাবে প্রেজেন্ট করছি।
এবং শাবনূরের এটাই প্রথম হিট ছবি, দ্বিতীয় ছবি, আমার প্রথম পরিচালনার ছবি এই গল্পটা। যে সিনেমাটার কথা অবশ্যই একটু আলোচনা করা দরকার, এবং এই সময় যারা সালমান শাহকে এখনও ধারণ করেন, আপনারা নিশ্চয়ই স্বীকার করেন যে সালমান শাহ জীবনের সবচেয়ে স্মার্ট একটি সিনেমা হচ্ছে স্বপ্নের পৃথিবী, এবং সেই ছবির পরিচালক আমাদের মাঝে আছেন বাদল খন্দকার। এখন শাবনূরকে নিয়ে আপনি দুনিয়ার বাদশা পরেই করলেন হচ্ছে স্বপ্নের পৃথিবী, কাজে আপনি শাবনূরকে নিয়ে তখন রেগুলার কাজ করছেন। সালমান এন্ট্রি হলো কি করে আপনার সিনেমা? সালমানের এন্ট্রিটা হলো গিয়া যে শাবনূরের বিপরীতে আমি নায়ক খুঁজে পাচ্ছিলাম না। হয় আমাকে নতুন ছেলে নিতে হবে। আমিন খানকে নিয়ে করছিলেন আপনি? আমিন খান নিয়ে করছি। আমিন খানকে নিয়ে যদি ততক্ষণ আমার দুটো ছবি হয়ে গেছে, দুনিয়ার বাদশা, তাকে অ্যাকশন ইমেজে নিয়ে আসলাম। পরে বিশ্বনেত্রীর মধ্যে একটা রাফ অ্যান্ড টান অ্যাংরি, পুরো রোমান্টিক হিরো পাচ্ছিলেন না? পাচ্ছি না। আবার এটাও সত্য, সালমানের কেয়ামতে পর একটা ক্রেজ হয়ে গেছে। তো আমি সালমানের সঙ্গে আমার পরিচয়টা হলো গিয়া অনেক আগে, ছবিতে শুরু করার আগে থেকে। এই জন্য সোহান আমি খুব বন্ধুত্ব ছিলাম, যা কাজ করি প্রফেশনাল যা কিছু একসঙ্গে। তো সালমান মানে ইমনকে খুঁজতে গিয়ে আমিও তার সঙ্গে ইনভলভ ছিলাম। তো তখন কেয়ামত থেকে শুরু করে আমি ওকে ফলো করতেছিলাম। সালমান আমার সঙ্গে ওই সময় একটা রিলেশনও সুন্দর। আমি ছবিতে নেই কিন্তু আমার সঙ্গে ঘোরাঘুরি, এবং সব সময় বলে একটা ছবি আমাকে নেন। মানে ও আবার একটা নিজে আমার ক্রেডিট নিজে নেই যে সোহান ভাই আর আপনার মধ্যে আপনি একটু অ্যাডভান্স, একসঙ্গে কাজ করলে ভালো হবে। আমি এটা একটা দুর্বলতা, প্লাস শাবনূরের জুটি কী হবে, ততক্ষণে কিছু হবে, এইভাবে নেওয়া। কিন্তু সালমানকে ছবিতে নেওয়ার আগে মেলামেশাটা বেশি ছিল, এবং মৃত্যুর আগ পর্যন্ত মেলামেশাটা ছিল। তখন সালমানকে নিয়ে আমার লাভটা হয়েছে কি, যে শাবনূর তো শাবনূরের মতো গ্ল্যামার করবে, এই ছেলেটাকে আমি একটা ছবিতে একটা ওর বায়োগ্রাফি বানিয়ে ফেলাবো, ডকুমেন্টারি। তার মানে কখনো রোমান্স, যেমন রোমান্টিক হিসাবে যখন আসে, এরপরে সেই সময় একটা ড্রেস, সে কিন্তু ছবির চরিত্র অনুযায়ী সে কিন্তু লন্ডনে পড়াশোনা করে এবং জমিদারের ছেলে। আমি এখনকার গল্প প্রেজেন্ট করতেছি, তো জমিদারের আদল বদল চলাফেরা আলাদা, সেটা আবার মডার্ন নিয়ে আসার জন্য ওর সঙ্গে আবার অ্যাডজাস্ট করলাম। আজও দেখেন ওর একটা ড্রেস ভাইরাল সবসময়, প্রিন্ট শুট, এইটুক, ওটা স্বপ্নের পৃথিবী গেল। এটা অনেক গেটআপে আপনি তাকে অনেক handle গেট আপ, করেছেন। কখনো কাউবয়, রাখাল, অনেক গেট আপ, গামছা বাঁধা আমার এখান থেকে শুরু হলো। তারপরে গানগুলো অনেক সুন্দর। গানগুলো তো এখনো মনে করেন তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, বৃষ্টিরে বৃষ্টি বৃষ্টি আয়না বৃষ্টি জলে। গান আজও সবাই বলে যে বাংলাদেশের মধ্যে সেই আইকন, ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার। এবং সর্বশেষ আমাকে এর সঙ্গে একটা পর্যায়ে গল্প করতে গিয়ে অ্যাকশন দৃশ্য তো আমরা লাচিন করি, সে আমাকে বললো যে বস আমি একটু ফাইট করবো, একটু ইংলিশ স্টাইলে নিয়ে আসেন না কেন। তা আমার গল্প যা কিছু মিলে তাকে আমি কমান্ডো স্টাইলে বানাইলাম, অ্যাকশন স্টাইলে, এবং 200-300 ফিট থেকে লাভ দিল, করলো, এটা আনলাম। ড্রেসের কথাই যদি বলি, ওর কাছে হেল্প যেটা পাইছি, আমার তো চিন্তা ধারণা আছে, তার মধ্যে সে অ্যাড করার জন্য সে ইউনিটে টিম মেম্বার হয়ে যায়। সে রাত 2টার সময় আমার বাসায়, পরের দিন শুটিং, ওই প্রিন্ট শ্যুট যেটা পড়বে, আমি জানি রেডি আছে, তো বস ইসলামপুরে যাব। রাত্রে ইসলামপুরে নিয়ে গেল, ওই দোকান খোলাইলো, আমাকে 1 টাকা দিতে হলো না, টাকা নিল, ড্রেস নিল, এবং পল্টনের উল্টা দিনে ভোর 4টে পর্যন্ত ওই ড্রেসটা বানানোর পর 2টা, 2:30, 3টার সময় দিয়ে 4টা 5টার সময় নেওয়ার পর ওই ড্রেস পরে শুটিং করতে আসে। এই নেকগুলো ওর ছিল। এবং সর্বশেষ বড় কথা হলো, অনেকে অনেক কথা বলে সালমানের বড় একটা নয়, অমুক নেই। সালমান যেভাবে শুরু করছিল ওই জায়গায় যায় নাই, কিন্তু সালমান বেঁচে থাকলে হয়তো ওই সেই জায়গায় চলে যেত, ইন্ডাস্ট্রির পাশাপাশি তার সঙ্গে রান করতে পারত। একটা কথা হয়তো দর্শকও জানেন, তাও আমি আপনাকে সরাসরি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে একই সপ্তাহে কিন্তু ওমর সানি এবং মৌসুমী জুটির একটি সিনেমা মুক্তি পায়, গরিবের রানী। সেটিও আপনার সমসাময়িক মনোহর খোকন নির্মাণ করেন, আর আপনি নির্মাণ করেন হচ্ছে স্বপ্নের পৃথিবী। তো এই দুটো যখন একসাথে মুক্তি পেল, তখন কি সালমান মৌসুমী আপনি সিনেমা হলে গিয়েছিলেন কিনা? আপনি যেমন বললেন যে কতগুলো স্টান বাজিয়েছিল, আমি জানি আমার কন্টেন্ট কী হয়েছে, এবং সালমানে আমাকে রিকোয়েস্ট করলো যে বস আমি যখন প্রথম আসছি, আসার পরে মৌসুমীর জন্য নাকি কেয়ামত চলছে, আমার জন্য চলেনি। তো আমি অনেক ছবি অ্যাক্টিং করতেছি, কিন্তু ফাইট দেওয়ার মতো এই
আপনাকে যদি আমার সাথে পাই আমার মনে হয় জিতবো। তো শাবনূর এসে বলল, আমি কিন্তু অনেক আগেই ছবি, আরও 5-6 মাস আগে ছবি রেডি করে রাখছি, আর ওয়েট করতেছি মৌসুমী ওমর সানির গরিবের রানী। যাই হোক, রেডি হলো, ছবি রিলিজও করলাম, এবং ওরাও ছবিও ভালো গেছে, আমি সাকসেসফুল। এগুলো না, গেম খেলতে যেমন ফুটবলার বলেন, অমুক বলেন, আত্মবিশ্বাস, যে যার কাজ করে সে মাঝে মাঝে একটু তো চ্যালেঞ্জিংয়ে যেতে হয়। এরপরে মানে আপনারা একসাথে ছবিটা দেখলেন? আমরা সালমান, শাবনূর, আমি ছবি দেখেছি, এবং মজার বিষয় হলো মৌসুমী ওমর সানি, সালমান, শাবনূর, আমি, ওই ডিরেক্টর মনোয়ার খোকন একসঙ্গেও ছবি দেখছি। কোথায় দেখেছি, কোন হলে দেখেছেন মনে আছে? জোনাকিনা মধুমিতা কোথায়, স্বপ্নের পৃথিবী। স্বপ্নের পৃথিবী আমাদেরও দেখছি। তখন কি বল, মৌসুমী এবং সালমান সাথে তখন কনভারসেশনটা কি ছিল? না, এটা আমার অ্যারেঞ্জমেন্টটা করে দিছে ওমর সানি। তো আমরা এই ছবিও দেখছি একই দিনে, আবার ওই ছবিও দেখছি, মাঝখানে লাঞ্চও করছি একসঙ্গে। এটারও মজার ব্যাপার। আমাদের তখন সম্পর্কটা এরকম ছিল, কম্পিটিশনের মধ্যেও কিন্তু একটা মজা ছিল। কিন্তু স্বপ্নের পৃথিবী সিনেমাটা হচ্ছে সালমান শাহ বেঁচে থাকতে সবশেষ সিনেমা। সবশেষ ছিল। এটা একটা মানে এই জায়গাটা তো আর কখনো পূরণ হবে না। আপনি সালমানের সরাসরি আনন্দটা দেখতে পেরেছেন, সো ওদিক দিয়ে আপনি অনেক লাকি। সালমান শাহ মৃত্যু নিয়ে তো অনেক কথা হয়, এবং সেখানে কিন্তু এটাও বলা হয় যে আপনার সাথে সালমান শাহ যেরকম সম্পর্ক ছিল, শাবনূরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সালমানের আগে তো শাবনূরের সাথে আপনার একটা সম্পর্ক। এবং স্বপ্নের পৃথিবী সিনেমার শুটিংয়ে যখন কক্সবাজার আউটডোরে যায়, অনেকে বলেন, বা এটা এতদিন ধরে আসলে বলা হচ্ছে, চর্চা হচ্ছে, সোশ্যাল মিডিয়া চর্চা হচ্ছে, যে তখনই আসলে সালমান এবং সামিরার মধ্যে মানে সেখানে এমন কিছু ঘটনা ঘটে যেটা আসলে সামিরা নিতে পারেন না। এই বিষয়টা আপনি বলেন যে স্বপ্নের পৃথিবীর আউটডোরে কেমন কোনো ঘটনা ঘটেছিল? যদি ওদের রিলেশনের কথা বলেন, সেটা তো আমার আগে থেকে এটা মনে হয় ওদের শুরু হয়ে গেছে। স্বপ্নের পৃথিবী অনেক লেট। আউটডোরে কেমন কোনো ঘটনা ঘটেছিল? না, আউটডোরে কখনো এইসব ঘটনা ঘটে নেই। আর আমার টিমের মধ্যে সবসময় যেমন, সামিরা তো গিয়েছিল আপনার আমার আউটডোরে। টিমের মধ্যে যাওয়ার সিস্টেম হলো, জার্নালিস্টরা যেমন যায়, পরিবারের ওয়াইফ টাইপেরা যায়, সামিরা গেছিল আমার, ওখানে আমার কোনো কিছু হয়নি। বরঞ্চ ভাইরাল হোক আর যাই হোক, আমার ওপেন কথা বলতে নেই, তখন মানুষ জানে যে আমার সঙ্গে একটা সুসম্পর্ক শাবনূরের। সালমানের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তা সবাই তো এটা রক্ষা করবে, কেউ কাউটা। তা আমার কাছে চোখে তো ধরা পড়ার কথা না। এবং আমার এখানে এই ধরনের কোনো ঘটনা হয়নি, কারণ রাতে বার্থডে করছে, আমি সেখানে ছিলাম। আর রাতে সালমান ছিল অন্য হোটেলে, শাবনূর বরঞ্চ আমাদের হোটেলে ছিল, আমার সাথেই ছিল। আর এত টাইট শিডিউলে কাজ ছিল 22 দিন, আর ওয়াইফও সাথে। এইখানে সালমান এত বোকা না যে কোনো কিছু হওয়ার কথা না। আমার যতদূর জানা আছে যে 6 তারিখ সালমান শাহ আমাদের ছেড়ে চলে যান, 5 তারিখ আপনার সাথে সালমান শাহর যোগাযোগ হয়, এবং সেটা একটু বলেন আমাদেরকে। সেদিন আসলে কিভাবে আপনাদের মধ্যে যোগাযোগ হলো, এবং পরদিন এই সময়টা পর্যন্ত যে আপনি শুনলেন, ওই সময়টা পর্যন্ত একটু শুনতে চাই। এটা তো খুব অবাক করার ব্যাপার, দুঃখের ব্যাপার। স্বপ্নের পৃথিবী রিলিজ হওয়ার পরে আমার সালমানের সঙ্গে বেশ কিছু ছবি সাইনিং হলো। আচ্ছা, কি কি ছবি? পরে তো এই সিনেমাগুলি অন্য নায়করা করেছেন, তো আমি একটু আমি নামগুলো বলি, জানতে চাই। পৃথিবী তোমার আমার, মধুর মিলন, সাগরিকা, তারপরে আরেকটি ছবি ছিল তুমি যে আমার কবিতা, এই ছবিগুলো ছিল। সাইনিংয়ের পর 5-6 মাস কিন্তু আমার সঙ্গে যোগাযোগ নেই। ও বলতেছে আমি শিডিউলগুলো অ্যারেঞ্জ করে দেব। মাঝে মাঝে ফোনে কথা হয়। 5 তারিখে সেপ্টেম্বরের 5 তারিখ, সকালবেলা, যে মানে মারা যাওয়ার ঠিক আগের দিন। আগের দিনে ও বস করে বলে যে বস, একটু আমার কিছু টাকা লাগবে। তো আমি কি, তোমার কাছে সাইনিং মাইনিং আছে, শিডিউলগুলো দেওয়া নেই, আবার নতুন টাকা কেন? না, আমার 1.5 লাখ টাকা লাগবে। তখন আমার মেয়ের এফডিআর, ওখান থেকে 1.5 লাখ টাকা নিয়ে সন্ধ্যার দিকে, রাতের দিকে আমি সাউন্ড কমপ্লেক্সে ঢুকছি। ঢোকার পর হঠাৎ একটা মেয়ে দৌড়ে বের হয়ে গেল। তাকে দেখলাম যে সামিরা। মনে হলো যে খুব টেন্স নিয়ে বের হয়ে গেলো, গাড়িতে বসলো, আমি সাউন্ড কমপ্লেক্সের বাইরে। ইন দি মিন টাইম সালমান আসলো। বস, টাকা আনছেন? হ্যাঁ, টাকা আনছি, দেন। দিলাম। শিডিউল, তুমি তো আজকে শিডিউল দিতে চাইছো। কী জন্য চিন্তা করে সে বললো বাসা চলেন। তো চিন্তাটা যেটা করলো, পরে আমি বুঝলাম যে হাজব্যান্ড ওয়াইফ মানে কোনো একটা ঝগড়া হয়ে গেছে। আমি সাথে থাকলে, আমার বাসাও তো সিদ্ধেশ্বরী, ও তো স্কেটন, তাহলে একটা ব্যাপার হতে পারে। প্লাস আমি যাই না বাসার শিডিউলটা একটু অ্যারেঞ্জ করার জন্য। তো ড্রাইভ করতেছে, ওর বউ পাশে, কিন্তু কথা বলতেছে না। আমি বুঝে গেলাম যে মুড অফ। মাঝখানে যে এরপরে পরে গল্প শুনছি, প্রেম পিয়াসার ছবিতে ডাবিংয়ে শাবনূর ছিল, এবং শাবনূরকে
একসঙ্গে না কাজ করার কতগুলো, এই মাঝখানের ঘটনাগুলো আমি জানি না, একসঙ্গে যাতে কাজ না করতে পারে। এরপরে স্বামীরা বাড়িতে চলে গেছিলো, সেখান থেকে উঠাই নিয়ে গেছে, আবার পরের দিনে ব্যাংকক যাওয়ার কথা, যে আমার টাকা পয়সা জোগাড় করতেছে, এগুলো পরে শোনা। আমি গেলাম, তিনজন একসঙ্গে উঠলাম, ড্রয়িং রুমে বসলাম, ওরা ছেলে দিয়ে চা বিস্কুট পাঠাইলো, ওয়েট করতেছি ড্রয়িং রুম দূরে, কোনো সারা শব্দ নেই। চলে আসলো 1 ঘন্টা পর, দুইজনে আসলো, আমাকে শিডিউল রেডি আছে, বস সকালবেলা 100% খোদার কসম আপনাকে দিয়ে দেব। তো আমি উঠি, স্বামীরা শুধু বলল, বদল ভাই এবার আর আপনার আর্টিস্টকে, আচ্ছা, মানে সালমানের অপোজিটে কে? অপোজিটে আর্টিস্টকে। তো আমি বললাম যে 4-5টা ছবি সামনে তো আসেই, ওটা চেঞ্জ হতে পারে 2-4টা, আপনি পপি কিনেন।